নমস্কার। যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আজ আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। মনোরমার সকালে বাজার দেখে মেজাজটা বিগড়ে গেল। রোজ খালি চিংড়ি আর চিংড়ি। আরে বাবা, চিংড়ি মানে তো জলের পোকা। ওদিকে রমেনবাবু অফিসে লাঞ্চ বক্স হাতে ঝালে শিশাতে ভাবছেন কি ক্ষণে বাঙাল বাড়ির মেয়ের সাথে প্রেম করেছে। আর নিতাই অ্যান্ড কোম্পানি ঘটি পাড়ায় গিয়ে ডার্বি জেতার আনন্দে বাজি ফাটিয়ে এসেছে। এ হচ্ছে আমাদের বাংলার একটা অন্যরকম চিত্র। এই টক ঝাল মিষ্টি সম্পর্কগুলো ছাড়া বাংলা ও বাঙালি কিন্তু অসম্পূর্ণ। আজ তাই যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে চেনা অচেনা বাংলা অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘটি ভার্সেস বাঙাল। আচ্ছা, এই ঘটি আর বাঙালের মধ্যে পার্থক্য কি? আর কেনই বা ঘটি বাঙাল দুটি পক্ষের মধ্যে এত ঝগড়া, বিবাদ, আত্মকলহ? তার পিছনের গল্প কিন্তু আমরা অনেকেই জানি না। 1947 সালে দেশভাগজনিত কারণে কিন্তু বাঙাল বা বাঙাল শব্দের উৎপত্তি নয়। আজ থেকে 100 বছরেরও বেশি আগে এই শব্দের ব্যবহার করা হতো। আজকের ভৌগোলিক বাংলাদেশের মানুষ মাত্রই বাঙাল অভিহিত হতেন না। তৎকালীন বাংলাদেশের অধিবাসীদের মধ্যে কোনো স্থানের বাসিন্দাদের তুচ্ছার্থে বাঙাল বলা হতো। এই তুচ্ছ করার প্রধান কারণটা ছিল মুখের ভাষা এবং পূর্ববঙ্গের গ্রামের দেশীয় আচার আচরণ। উদাহরণস্বরূপ বলা যায়, পূর্ববঙ্গে জলা জমির প্রাধান্য থাকায় সর্বদাই কাপড় একটু উপরে তুলে জল পেরিয়ে চলতে হয়। তাই হয়তো একজন লোকের হাঁটুর কাছাকাছি কাপড় তুলে রাখার অভ্যেস রয়ে গিয়েছে। আবার ভৌগোলিক এবং পরিবেশগত কারণে খাওয়া এবং রন্ধনের পদ্ধতি ছিল তৎকালীন শহর অঞ্চলের থেকে অনেক আলাদা। এরাই প্রথমে পরিচিত ছিল বাঙাল বলে এবং পূর্বাঞ্চল থেকে এই শব্দ সংলগ্ন অন্য জায়গাগুলোতেও ছড়িয়ে পড়েছিল। আবার ঢাকায় যারা স্থানীয়ভাবে বসবাস করত তাদের মধ্যে জন্মগতভাবে একটা তুচ্ছ তাচ্ছিল্য করার ভাব ছিল। গ্রামে বসবাসকারী কামার, কুমোর, জেলে, তাঁতি ও কৃষক সম্প্রদায়ের লোকজন, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে তারা বাঙাল বলে ডাকত। শান্তিনিকেতনে বাঙাল সভা তৈরি হওয়ার পর রবীন্দ্রনাথকে তার সদস্য হওয়ার অনুরোধ করা হলে তিনি অসম্মতি জানান, এই বলে যে তিনি বাঙাল নন এবং তিনি মুগির ডাল আর কুলির অম্বল ছাড়া কোনো বাঙাল ভাষা জানেন না। এছাড়াও তিনি মজা করে লেখা এক ছড়ায় নিজ খাস দপ্তরে সহায়ক সুধীর চন্দ্র করকে লেখেন, পশ্চিমবঙ্গের কবি দেখিলাম মোর, বাঙালের মতো নাই জেদের অপ্রতিহত জোর। এটি তিনি লিখেছিলেন 2রা ডিসেম্বর 1940। তখনকার পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের কিন্তু কোনো ভৌগোলিক সীমারেখা ছিল না। দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান থেকে আসা কোটি কোটি ছিন্নমূল নিরুপায় মানুষের স্রোত যখন কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে ফাঁকা জমি, বাগান ইত্যাদি দখল করে বসে যাচ্ছিল, তখন এ শব্দ তিক্ত এবং প্রবল বিরোধিতার কারণে সকল পূর্ববঙ্গ থেকে আসা মানুষের উদ্দেশ্যে বলা হতে শুরু হয়। আবার পূর্ব পাকিস্তান থেকে আগত এক জেলার মানুষও যে অন্য জেলার মানুষের বিরোধিতা করতেন তা তো আমরা ঋত্বিক ঘটকের ছবিতেও দেখেছি। এ সবই ছিল অস্তিত্ব রক্ষার তাগিদে। এরা নিজেরাও তৎকালীন পরিস্থিতির সাথে মিশে যাওয়ার জন্য তুলনামূলক কম আর্থিক সচ্ছল মানুষগুলোকেও বাঙাল বলে অভিহিত করতে থাকে। অতএব একটা জিনিস স্পষ্ট করে বলা যায় যে ঐতিহাসিক কারণেই
পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের সকল বাসিন্দা মোটেই বাঙাল নয়। পূর্ব পাকিস্তান থেকে আসা প্রত্যেকের গায়ে এই বাঙাল তকমা লাগে 1947 উত্তর সময়ের। আবার দেখতে গেলে প্রথম দিকে খুলনা, যশোর ইত্যাদি অঞ্চলে বাসিন্দাদের বাঙাল বলা হতো না, এবং বর্তমানের এই বাঙাল শব্দে ঈষৎ বিদ্বেষ লিপ্ত হয়েছে তা ওই 47 পরবর্তী সময়ে। ঘটি শব্দটা কিন্তু এ সংক্রান্ত বিষয় নিরালম্ব, কারণ এই শব্দের ব্যবহারের পুরনো কোনো অস্তিত্ব নেই। অনেকে অর্বাচীন বোঝাতে ঘটি শব্দের ব্যবহার করে। 47 পরবর্তী সময় পূর্ববঙ্গ থেকে আসা মানুষেরাই প্রথম এখানকার স্থায়ী মানুষকে এই ঘটি নামে অভিহিত করা শুরু করে। ব্যাস, এরপর থেকে শুরু হয় নতুন অধ্যায়, ঘটি ভার্সেস বাঙাল। ফুটবল মাঠ থেকে শুরু করে রান্নাঘর, সবেতেই কে সেরা তার প্রতিযোগিতা চলে। আবার এই দুই জায়গায় পুজো আচ্চা রীতিনীতি কিন্তু একরকম নয়। এই যেমন ধরুন রান্না পুজো। বাংলা ক্যালেন্ডারে শ্রাবণের পরেই ভাদ্র মাস। হিন্দু মতে শ্রাবণ মাসটাকে শিবের মাস বলা হয়ে থাকে। গোটা শ্রাবণ মাস জুড়েই শিবের মাথায় জল ঢালার রীতি প্রচলিত। কিন্তু এই এত জল ঢালায় নদী, নালা, পুকুরে যেমন জল উপচে এলো, তেমনি প্রাদুর্ভাব বাড়ল তাদেরও। গ্রামে গঞ্জে সন্ধ্যের পর যাদের লতা বলা হয়। গ্রাম বাংলায় গৃহস্থের ঘরে শিবকন্যা লক্ষ্মী সরস্বতীর মতো মনসার আদরও কম নয়। সাপের সঙ্গেই প্রায় ঘর করতে হয় গ্রামগঞ্জের মানুষকে। তাই শহরে খুব একটা না হলেও গ্রামে খুব নিয়মে উৎসবটি পালন করা হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিন সাধারণত অমাবস্যার অন্ধকারই থাকে, আর সেই ঘোর অন্ধকারে বাড়ির সবাইকে জুটিয়ে সারা রাত ধরে চলে কুটনো, বাটনা, রান্না। আর পরদিন মা মনসাকে নিবেদন করা হয়, তারপরে নিজেরা খাওয়া। এরপর যা কিছু উৎসব সবই হবে মহালয়ার পর থেকে, অর্থাৎ সুপর্বে, যে জন্য দেবী দুর্গার অন্যতম নাম সুপর্বা। রান্না পুজোয় বিভিন্ন আয়োজনের মধ্যে ছোলা নারকেল দিয়ে কালো কচুর শাক এবং একই সঙ্গে আরো এক পদ ইলিশের মাথা দিয়ে নানা রকম সবজি ভাজা, বিশেষত গাটি কচু, শোলা কচু আর চিংড়ি ইলিশ থাকতেই হবে। খেসারির ডাল বেটে শুকনো ঝুরি মালপোয়াও থাকে। এপার বাংলার মানুষের মধ্যে চল থাকলেও পূর্ববঙ্গের মানুষের মধ্যে এ নিয়ম বিরল। আবার ধরুন বাঙাল বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো আর ঘটি বাড়ির দীপান্বিতা লক্ষ্মী পুজো, অলক্ষ্মী পুজো। আচ্ছা, আপনারা অলক্ষ্মী পুজোর ইতিহাস জানেন তো? জানেন না? আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, সে না হয় পরেই কখনো হবে। বাঙালির এই ঘটি বাঙালের মিষ্টি লড়াই চিরন্তন বেঁচে থাক আর আরো সমৃদ্ধ করুক আমাদের সংস্কৃতি। কারণ দিনের শেষে যে আমরা সবাই একই সাথে মিলেমিশে যাই। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আগামী পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন চশমা নাও, বাংলা ইন্টারনেট রেডিও। নমস্কার।